TV9 বাংলায় স্বাগত। আমি শর্মিষ্ঠা আপনাদের সামনে চলে এসেছি। আমি শিয়ালদা স্টেশন থেকে রয়েছি। শিয়ালদা স্টেশনে আমি চারিদিকে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি, হাজারে হাজারে মানুষ এই রেল পরিষেবার উপর নির্ভরশীল। কেউ কেউ কাজের জন্য নির্ভরশীল, কেউ পড়াশোনার জন্য নির্ভরশীল, কেউ অন্য বিষয়ের জন্য, কেউ ঘুরতে যাওয়ার জন্য রেল পরিষেবার উপর নির্ভরশীল। কিন্তু রেল কতটা দায়িত্ববদ্ধ তার যাত্রীদের প্রতি? তারা কি কোনো রকম নিয়ম কানুন পালন করেন এই যাত্রী সুরক্ষার জন্য? আজকে এই প্রশ্নটা আমাকে তুলতে হচ্ছে, কারণ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে এই মুহূর্তে আমি তুলে ধরবো। আমি বলবো কম, আমি শোনাবো বেশি। কেন বলছি? প্রথমেই আমি আমার সহকর্মী প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিতের কাছে যাওয়ার কারণটা কি? কারণ একটা ট্রেন দুর্ঘটনা ঘটে গিয়েছে, যে ঘটনায় ইতিমধ্যে একটি এফআইআর দায়ের করে ফেলেছে রেল। কিন্তু যার নাম করে এফআইআর দায়ের হয়েছে সেই চৈতালি দেবী, তিনি নিজে কিছুই জানেন না যে তার নাম করে রেল একজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিয়েছে। এতগুলো মানুষের মৃত্যুর দায় একটা মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, মৃত মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যার নাম করে চাপিয়ে দেওয়া হয়েছে তিনি কিছুই জানেন না। তিনি রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, আশা করি তার শারীরিক অবস্থা ঠিকঠাক রয়েছে, কিন্তু তিনি যখন জানতে পারলেন এই তোমার কাছে, মানে TV9 বাংলার মারফতে তিনি যখন জানতে পারলেন তার নাম করে এফআইআর করা হয়েছে একজন মৃত মানুষের বিরুদ্ধে, গোটা দায়টা একটা অন্য জনের উপর চাপানো হয়েছে তার নাম করে, তিনি কি বলছেন সরাসরি তার কাছে জানতে চাইবো। একদম দেখো, একদম বিস্ফোরক অভিযোগ। এই সেই এফআইআর কপি যেখানে রেল বলছে চৈতালি মজুমদারের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে মালগাড়ির চালক এবং সহচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। আমার সঙ্গে আছে চৈতালি। দেখাবো, ওর পায়ে চোট লেগেছে, গতকালকে ও যাত্রী ছিল এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। চৈতালির যেটা দাবি, সে কোথাও কোনো অভিযোগ দায়ের করেনি। ইনফ্যাক্ট TV9 বাংলার কাছ থেকে সে প্রথম একটু আগে জানতে পারে যে তার নাম করে ভারতীয় রেল অভিযোগ করছে একজন মৃত চালকের বিরুদ্ধে। আজ দিনভর নানা খবরে আমরা দেখিয়েছি, শুধু কি চালক এবং সহকারী চালক, নাকি এই পুরো যাত্রাপথে আর যে রেলকর্মীরা ছিলেন তারাও এই একই অভিযোগে অভিযুক্ত এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা চলছে কিনা। ঠিক সেই সময় রেল চৈতালির এই অভিযোগকে সামনে এনে এফআইআর কপি দেওয়া হয়। মজার বিষয়, চৈতালির নাম ঠিকানা যে এফআইআরে লেখা হয়েছে এবং তাই সেই ঠিকানা পুরোপুরি ঠিক নয়, এবং যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার রেলের তরফ থেকে মেলেনি, পুলিশের কাছ থেকে, জিআরপির কাছ থেকে মেলেনি। আমরা নিজেরা তদন্ত করে সেই নাম্বার জোগাড় করে চৈতালির বাড়িতে পৌঁছে জানতে পারি চৈতালি কোনো এফআইআর করেনি। হতবাক। সরাসরি চৈতালির কাছে যাচ্ছি। চৈতালি, ভারতীয় রেল বলছে আপনি অভিযোগ করেছেন মালগাড়ির চালক এবং সহকারী চালকের ভুলে এই দুর্ঘটনা, তারা ওভার স্পিডে গাড়ি চালাচ্ছিলেন, এমন কোনো অভিযোগ আপনি করেছেন কিনা, বা শুনে আপনার কি মনে হচ্ছে? প্রথমত আমি ট্রেনের মধ্যে ছিলাম, সুতরাং আমি দেখিও নি কি হয়েছে না হয়েছে বাইরের থেকে, তো আমি কাউকেই কোনো দোষারোপ করতে চাই না, আর আমি কোনো এফআইআর করিও নি। আর তার থেকে বড় কথা হচ্ছে, ট্রেনের ভিতরে তো সব কিছু দেখা বা সব কিছু করা সম্ভব না। এবার কোন গাড়ি এসে মেরেছে, সেখানে কে ছিল না ছিল, সেটা আমার দেখা। আপনি তো নিজেই আহত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি নিজেই সিটে উঠতে গিয়ে পড়ে গিয়েছি। আমি আমার যে বগিটাতে ছিল এখানে অনেকেই পড়ে গিয়েছে, একে গায়ের উপরে গায়ের সবাই এভাবে পড়ে আছে। তাহলে কে এফআইআরটা করলো? মানে কোনো সাদা কাগজে সই করানো হয়েছিল অন্য কিছু বলে? 3-4 জন এসছিলেন কালকে, তার আগে ওই মানে নার্সিংহোমে আর কি, মানে রেলে হাসপাতালে। তো প্রথমে আরপিএফ এসছিলেন 2 জন, তারা তো গেছেন। তারপরে আরও 4-5 জন এসছিলেন রাত্রিবেলা 8:30 নাগাদ এরকম। তখন আমার বাবা আর বাবার কিছু বন্ধুরা তারাও ছিলেন। তো সেখানে এসে ওনারা আমার সব, আমি যা যা করেছিলাম আর কি, যা হয়েছে সেটার আর কি ভিডিও করে নিয়ে যায় শুনে। তো সেখানে কোনো অভিযোগ করেছিল তুমি, না পুরো ঘটনার জাস্ট বর্ণনা দিয়েছিলে? আমি পুরো ঘটনাটা বলেছিলাম যে এই হয়েছিল, পড়ে গিয়েছিলাম, এসব আর কি, মানে আমি কোথায় চোট পেয়েছি এসব আর কি ওনারা জিজ্ঞাসা করেছিলেন। তো সেটাই ওনারা পুরোটা ভিডিও কথা বলো চৈতালির সঙ্গে। সত্যি তো চৈতালি একটা গুরুতর অভিযোগ করছেন। তিনি তো খালি ঘটনার বিবরণ দিয়েছিলেন, কারণ তিনি নিজেই আহত, তিনি কি করে জানবেন কার গাফিলতিতে কার দায় এত বড় দুর্ঘটনাটা ঘটে গিয়েছে? তিনি তো TV9 বাংলার কাছে যখন শুনলেন যে তার নাম করে এফআইআর করা হয়েছে, রেলের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে, এবং আমরা দেখেছি যে সেটা মৃত মানুষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে, মালগাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তিনি তো আকাশ থেকে পড়ছেন, তিনি কিছুই জানেন না। কিন্তু এখানে আরো বেশ কিছু তথ্য উঠে আসছে, বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে যে রেল কি পুরো ঘটনার দায় একজন মৃত মানুষের উপর ঠেলে দিতে পারে? কারণ সকালে আরো একটি মালগাড়ি কিন্তু নিয়ম মানেনি,
নিয়ম মানেনি। আমাদের সঙ্গে সরাসরি সহকর্মী সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, আমি অবশ্যই চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির যিনি আধিকারিক রয়েছেন তার বক্তব্য শোনার পর আমি তোমার কাছে যাব, কারণ তিনি কি বলছেন, তিনি বলছেন যে তদন্ত তো হলোই না, তদন্তের আগে কি করে একজনের নামে এফআইআর দায়ের হয়ে গেল, একবার শোনা যাক। अभी रेस्पॉन्सिबिलिटी का क्वेश्चन नहीं आता, पहले इंक्वायरी तो कंप्लीट करने दो, वो इंक्वायरी कंप्लीट होने के बाद में तभी तो रेस्पॉन्सिबिलिटी फिक्स होगी, थोड़ा सा समय दीजिएगा। একদম শুনলেন তো, বক্তব্য শুনলেন যে তদন্ত হয়নি, কি করে একজনের নামে এফআইআর দায়ের হয়ে গেল, এটাই তো প্রশ্ন। তার মানে তড়িঘড়ি একটা দায় ঠেলে দেওয়া। সহকর্মী সায়ন্ত রয়েছে। সায়ন্ত, পুরো দায় কি ঠেলা যায়? রেল কি পুরো দায় ঠেলতে পারে? রেল কি সমস্ত কিছু নিয়ম মেনে করছে? দেখো, রেল কোনোভাবেই নিজের ওপর যে দায় সেই দায় এড়িয়ে যেতে পারে না, কারণ যে মালগাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হচ্ছে সেই মালগাড়ির চালকের সঠিক কাউন্সিলিং করা হয়েছিল কিনা সেটাই কিন্তু এখনো পর্যন্ত বিবেচ্য বিষয়। অর্থাৎ একজন লোকো ইন্সপেক্টরের ওপর দায় থাকে, সে যে নতুন যে মালগাড়ির চালক হবে তাকে কাউন্সিলিং করাবে। অ্যাবসোলিউট যে ব্লক আছে, অর্থাৎ পুরনো যে সিগন্যালিং ব্যবস্থা তার থেকে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা যে নতুন লাইনগুলো হচ্ছে সেগুলো নিয়ে কাউন্সিলিং করানোর কথা থাকে, সেগুলো সঠিকভাবে করানো হয়েছিল কিনা সেটা কিন্তু এখনো প্রশ্নচিহ্ন রয়েছে। একই সঙ্গে এই লার্নিং থাকা দরকার এক একটা মালগাড়ির চালকের। যে মালগাড়ির চালক এই দুর্ঘটনার কবলে মারা গেলেন সেই মালগাড়ির চালকের আদৌ লার্নিং ছিল কিনা সেটাও কিন্তু প্রশ্ন রয়ে গিয়েছে। একই সঙ্গে মালগাড়ির চালক যে সম্পূর্ণ নির্দোষ তা কিন্তু নয়। রাঙাপানির স্টেশন মাস্টারের কাছ থেকে সে সিগন্যাল, কাগজের সিগন্যাল নেবার পর যে ধরনের নিয়ম মানা দরকার ছিল সেই নিয়ম তিনি মানেননি। 15টি সিগন্যাল, যেখান থেকে রাঙাপানি স্টেশন থেকে যে ঘটনাস্থল তার মধ্যে 15টি সিগন্যাল ছিল। তুমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছো যে সত্যি রেল পুরোপুরি দায় ঠেলে দিতে পারে না অন্য কারোর ওপর, কারণ রেলের পক্ষ থেকে কাউন্সেলিং করা হয় মালগাড়ির চালকদের। কোন সিগন্যালে কিরকম গাড়ি চালাতে হবে, কতটা গতিতে চালাতে হবে, সেই প্রশিক্ষণটা এখন সমস্ত সবাইকে দেওয়া সম্ভব হয় না, অন্তত এটা পরিষ্কার হলো। তার পাশাপাশি আরো একটা কি বিষয় পরিষ্কার হলো, লার্নার সার্টিফিকেট থাকতে হয় প্রত্যেক মালগাড়ির চালকের কাছে। এই চালকের কাছে কি ছিল, সেই প্রশ্নের উত্তর কি রেল দিতে পারবে? কারণ সকালবেলায় এই দুর্ঘটনার আগে আরো একটি মালগাড়ি কিন্তু সেই একই কাজ করেছিল। হ্যাঁ, তার সামনে কোনো বড় এক্সপ্রেস ট্রেন ছিল না, কিন্তু যে গতিতে গাড়ি চালানোর কথা সেই গতিতে সকালে আরো একটি মালগাড়ি সেই নিয়মের কোনো ধার ধারেনি, সেই গতিতে সে চালায়নি, বরং আরো ত্রিগুণ গতিতে সেখানে চালিয়েছিল। সেক্ষেত্রেও চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি কি বলছেন একবার শোনা যাক, কারণ তিনি কিন্তু সিগন্যালিং ব্যবস্থাটাকে কোথাও একটা দায় করছে। ऑटोमेटिक सिग्नल खराब थे तो उसके लिए प्रोसीजर फॉलो करना होता है ड्राइवर्स को, तो पहले वाले ड्राइवर को भी फॉलो करना है, पीछे वाले को करना है। अब इसमें क्या गलती हुई है उसी का इन्वेस्टिगेशन कर रहे हैं। আমরা যখন প্রশ্ন করছি দায় ঠেলাঠেলি দেখছি রেলের, যখন ফুটবল নিজের কোর্ট থেকে অন্যের কোর্টে ঠেলা হচ্ছে, কিন্তু জানেন তো এতে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে। আমরা কতজন সহনাগরিককে হারালাম বলুন তো। আজ আমি জামির লেনে পৌঁছে গিয়েছিলাম, একটা পরিবারের একজনই রোজগার করেন, শুভজিৎ, তাকে তারা হারিয়েছেন। সেই পরিবারের সদস্যরা না, তারা ভাবতে পারছেন না যে কি করবেন, তাদের রোজগারের কেউ নেই। জামির লেনের মানুষের বক্তব্য আমরা তুলে ধরেছিলাম। জামির মানুষের বক্তব্য কি তারা বুঝতে পারছেন, তার পরিবারের সদস্যরা কিন্তু বুঝে উঠতে পারছে না এরপর তারা কি করবেন। রোজ রাতে বম মারছে, এখানে অরিজিনাল ভিকটিমস আছে। আমরা ঘর ছাড়া, আমাদের বাড়ি লুট হয়েছে। দাঁড়ান, যাবেন না, এখানে দাঁড়ান। জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। গত বেশ কয়েকটা নির্বাচনে আমরা কি দেখলাম, যে রাজ্যে প্রধান বিরোধী দল হচ্ছে কিন্তু বিজেপি। কিন্তু দেখুন, লোকসভা ভোটের রেজাল্টের পর এই রাজ্য বিজেপির মধ্যে কেমন একটা ছন্ন ছাড়া ব্যাপার আমরা দেখছি না। কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে এসেছে যে তাদের কর্মীরা ভোট পরবর্তী হিংসার পর কেমন আছে, কিন্তু না, তাদের সামনে
দলের গোষ্ঠী দ্বন্দ্ব ধরা পড়লো। তার পাশাপাশি এই উপনির্বাচন, চার জায়গায় যে উপনির্বাচন রয়েছে, সেই উপনির্বাচনে প্রার্থী ঘোষণার পর সেখানেও কোন্দল দেখা যাচ্ছে। কেন এরকম ছন্নছাড়া ব্যাপার স্যাপার বিজেপির মধ্যে? তারই প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়েছে আমি শর্মিষ্ঠা। চলুন দেখি, কথা বলা যাক বিজেপির একেবারে মাটির নেতাদের সঙ্গে কথা বলবো। শর্মিষ্ঠা পৌঁছে গিয়েছে মাহেশ্বরী সদনে, যেখানে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা তারা এসেছিলেন, কারণ এখানেই ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা তারা এখানে এই মাহেশ্বরী সদনে এসেই রয়েছেন দীর্ঘদিন ধরে। আর এখান থেকে কিন্তু তারা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মূলত কি অভিযোগ করেছেন, যে নেতৃত্বের অভাব। অর্থাৎ যারা মাটির কাছে, মানুষের কাছে থেকে সংগঠনটাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় শক্ত করেছে, তাদের উপর যখন এখন হামলার ঘটনা ঘটছে, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, কোনো নেতৃত্ব নেই, সেই অভিযোগটাই কিন্তু তারা করেছেন। চলুন মাহেশ্বরী সদনে ঢোকা যাক, দেখি সেখানে তারা আমার সামনে কি বলেন। হ্যাঁ, কোথাও তারা মাহেশ্বরী সদনে এসে জায়গা তো পেয়েছেন। সব থেকে বড় প্রশ্ন, তারা এখনো নিশ্চিন্ত নন। বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো যারা স্বাভাবিকভাবে ভয়ে মুখ দেখাতে চাইছে না, কারণ তারা কোথাও গ্যারান্টি পাচ্ছে না তাদের নিরাপত্তার। আপনারা কোথা থেকে এসেছেন? মিনাখা থেকে এসেছি আমরা। মিনাখা মানে বসিরহাট, তাই তো? আর আপনি? বসিরহাট লোকসভা সন্দেশখালী ব্লক। সন্দেশখালী ব্লক। এই সন্দেশখালী নিয়ে তো সেই লোকসভার আগে থেকে চর্চা হচ্ছে, তো আপনাদের এখন কি অবস্থা সেখানে? অবস্থা অনিশ্চয়তার মধ্যে, নিরাপত্তাহীনতায় আমরা আছি। যে কোনো মুহূর্তে টেররিস্ট, ট্রেডার, ক্রিমিনাল, রাবার, মার্ডারার, এভার এভরিথিং যারা সমাজের, তারা এই সমস্ত দুষ্কৃতী বাহিনী দৌরাত্ম্য বাড়িয়ে চলেছে। তারা যে কোনো মুহূর্তে সাধারণ মানুষের উপর হামলা করার চেষ্টা চক্রান্ত চালাচ্ছে এবং ফলো করছে, বাড়িতে গিয়েও হামলা চালাবার চেষ্টা করছে। আপনি মিনাখা, তাই তো? মিনাখা মানে সন্দেশখালী থেকে একটুখানি দূরের দিকে, কিন্তু আপনাদের ওখানেও অশান্তি? অশান্তি বলতে ওখানকার এখন পরিস্থিতি মোটামুটি আগের থেকে একটু হয়েছে, সামথিং হয়েছে। পুলিশ প্রশাসন সহযোগিতা করছে, এখন স্থিতি মোটামুটি একটু ঠিকঠাক মতো আছে। কিন্তু আমরা ভয়ে এখানে আছি, যেহেতু সন্ত্রাসী যেভাবে তারা সন্ত্রাস করেছে 2021 সালে, সেই বিষয়টা আমাদের মধ্যে একটা খুব ভয় কাজ করছে। একদম ঠিক। এই বসিরহাট মিনাখায় আপনাদের উপর যখন হামলা চালানো হচ্ছে, আপনারা কার কাছে যাচ্ছেন? পুলিশ প্রশাসনকে সাহায্য করতে পারছেন? পুলিশ প্রশাসন সাহায্য করছে না। পুলিশ প্রশাসন উল্টো আমাদের বলছে তোমরা বিজেপি কেন করছো, টিএমসি করতে পারতো, এটাই বলছে আমাদের। মানে আপনি কোন রাজনৈতিক দল করবেন সেটা পুলিশ ঠিক করে দিচ্ছে। এই যে আপনাদের উপর যখন হামলার ঘটনা ঘটছে, বিজেপির কোনো নেতৃত্বকে আপনারা কাছে পাচ্ছেন? সন্দেশখালীতে দাঁড়িয়ে, বসিরহাটে দাঁড়িয়ে, হ্যাঁ আপনারা কলকাতায় এসে পাচ্ছেন, মাহেশ্বরী সদনে এসে পাচ্ছেন, কিন্তু সেখানে কাউকে পাচ্ছেন যারা আপনাদেরকে প্রোটেক্ট করতে পারে? সেখানে প্রোটেক্ট করছি আমরা, জেলা নেতৃত্বের সাথে কন্ট্যাক্ট করছি। তারা যা ইলেকশনের বল বসানোর পর থেকে তাদের সাথে কোনো আমাদের বিচ্ছিন্ন কোনো যোগাযোগ হচ্ছে না, তাদের ফোনে আমরা পাচ্ছি না। যা তারাও নিশ্চয়ই কোনো প্রবলেমের মধ্যে পড়েছি বলে আমরা কারোর কাছে পাচ্ছি না, তার জন্য আমরা আমাদের রাজ্য অফিসে আমরা চলে আসি। একদম রাজ্য অফিসে চলে এসেছেন। আজ তো দিল্লি থেকে দল এসেছে, আপনাদের সঙ্গে সরাসরি কথা হলো, কি বললেন যে আপনারা কবে ফিরতে পারবেন বাড়িতে? আশ্বাস এখনো দেয়নি। আসলে 21 তারিখে একটা হাইকোর্টের রায় আছে, 21 তারিখে। আপনারা কতদিন এখানে আছেন? আমরা 4 তারিখে করতে আছি। 18 দিন টানা বাড়ি ছেড়ে আছেন। বাড়ির অন্যান্য সদস্যদের কি অবস্থা? অন্যান্য সদস্যরা সবাই বাড়িতেই আছে, ভয়ে আতঙ্কে আছে। মানে বাড়ির ছেলেরা তো বেরিয়ে আসতে পেরেছেন, মহিলারা তো বেরিয়ে আসতে পারছেন না। নিরাপত্তা ঠিক করে নেই, ওদেরও শাসাচ্ছি, বিভিন্ন রকম কথা বলছি, আসলে বেড়ে দেবো, হ্যাঁ ওকে যেভাবে নিয়ে এসো, নাহলে আমাদের এতে হাত মিলাও, সঙ্গ দাও, লিখিত দাও, এইসব। মানে আপনাকে লিখিত দিতে হবে, আপনার নিরাপত্তার জন্য আপনাকে লিখিত দিতে হবে যে আপনার সমর্থন তৃণমূলের প্রতি আছে। হ্যাঁ হ্যাঁ, ওরা সেইটা চাইছে। আমার একটা প্রশ্ন, যে আপনারা এখানে যে এসেছেন, কিন্তু আর কতদিন মানে ওখানে কোনো নেতৃত্ব রয়েছেন যারা আপনাদেরকে প্রোটেক্ট করতে পারবেন না? ওখানে কোনো নেতা নেই, আপনারাই সবকিছু, মানে যারা সংগঠনটাকে মাটির কাছে থেকে শক্ত করেছে তারাই আজ বিপদে? দেখুন, যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা তো আছেন, আর আমাদের রাজ্য নেতৃত্বকে, সমস্ত জেলার নেতৃত্ব, প্রত্যেকে মানুষ যাচ্ছে যে আজকে পশ্চিমবাংলার বুকে দেখেছেন যে কোনো নেতৃত্ব কোনো বিরোধী শক্তিকে দাঁড়াতে দিচ্ছেন। সেই জায়গাটা আজকে পুলিশ প্রশাসন তাদের ফরে কাজ করছে। সেই দিক থেকে আমাদের দল যতটুকু পারে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কি দাবি? আমাদের দাবি যে আমাদের বাড়িতে আমরা ফিরবো, আর আগামী দিন আমাদের বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে এবং নিশ্চিত, এবং আমাদের আগামী দিন আমাদের রাষ্ট্রপতি জারি হবে, হয়ে পশ্চিমবাংলার মানুষ গণতান্ত্রিক আবার ফিরবে। সন্দেশখালী বসিরহাটের মানুষের তো অভিযোগ শুনলেন। হ্যাঁ, তাদের একটা অভিযোগ যে শাহজাহান বাহিনী এখনো পর্যন্ত তাদের ওপর নজর রেখেছে, তাই তারা এখনো পর্যন্ত আতঙ্কে ভয় রয়েছেন। কিন্তু খাস কলকাতা বেলেঘাটার 3 জনকে আমি পেয়েছি, তারাও মুখ দেখাতে চাইছে না। কতদিন ধরে বাড়িতে নেই?
প্রায় 5 তারিখ থেকে 5 তারিখ রাত থেকে 5 তারিখ মানে 4 তারিখের পর থেকে বাড়ি ছাড়া আপনি এক হ্যাঁ একই কি অভিযোগটা কি মানে আপনারা ঘর ছাড়া কেন কলকাতায় থাকে? অভিযোগটা হয়েছে এইটাই যে আমরা বিজেপি করি, যার জন্য বলছি তোমাদের পাড়ে থাকতে দেওয়া হবে না, বিজেপি করে সব দিন মেরে বাড়ি থেকে বের করে দেওয়া। আপনারা এই ধরনের অভিযোগগুলো আমরা একটু প্রত্যন্ত এলাকায় দেখি, যেখানে পুলিশ প্রশাসনে পৌঁছতে সময় লাগে বা মিডিয়ার পৌঁছতে সময় লাগে। খাস কলকাতা বেলেঘাটা আমাদের তো 5 মিনিটও লাগবে না, সেখানে সাহায্য পাচ্ছে না। হ্যাঁ, বেলেঘাটা আমাদের যে আমরা যেদিন বুথে বসেছি সেই দিন থেকে ধমকি মানে আমাদের শুরু হয়ে গেছে। মানে এলাকার আপনার প্রতিবেশীও আপনাকে হেল্প করতে পারছে না, আপনার নিজের দলের লোকও আপনাকে হেল্প করতে পারছে না। কেউ না, কেউ সব দেখছে দাঁড়িয়ে মার খাচ্ছে, আমি পেলে মারছে, সব কেউ কি ধরতে আসছে না। এটাই সব থেকে বড় প্রশ্ন। 4 তারিখের পর থেকে তারা এলাকা ছাড়া, তারা একটু একটু করে কষ্ট করে দলটাকে শক্ত করেছেন, কিন্তু নিজের দলের লোকে সেখানে সাহায্যই করতে পারছে না, তারা তো এলাকাতে পৌঁছতেই পারছেন না, ভয়ে রয়েছেন। খাস কলকাতার যদি এই অবস্থা হয় তাহলে বুঝতে পারছেন যে এই রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলোর কি অবস্থা। এই তো আমি একটু উদাহরণ তুলে ধরলাম মাত্র।